আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করে এই গতকাল স্বাধীনতা দিবসে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বললেন এবং আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই আলোচনা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এই পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি, এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতা এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন, ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেশার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি, বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করত যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল, এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোশিয়েট করেছে, এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইউনূসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজিল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়। তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা
তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে, জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা ইটস অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময়ে আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোশিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি। হ্যাঁ, তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না। কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জে আসবে, এদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এই যে একটা রাজনীতির খেলা চলছে, তারেক রহমান কি তাহলে একটা বড় ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন? তারেক রহমান কিন্তু আবার মনে হয় না যে খুব ভালো হ্যান্ডেল করতে পারছেন। তিনি অনেক নৌকায় পা রেখে রীতিমতো লেদায় ফেলতেছে সবকিছু। আর পাশাপাশি তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির অবস্থাটা আপনারা দেখছেন, একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে। পলিটিক্যাল ক্রাইসিস, এর বাইরে ওভারঅল একটা ক্রাইসিস, এবং বাংলাদেশের সবচেয়ে এফিশিয়েন্ট, দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি নেই। সুতরাং এই ক্রাইসিসে বাংলাদেশকে কিভাবে উদ্ধার করবেন তারেক রহমান, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। এবং তারেক রহমান কি আদৌ পারবেন? বাংলাদেশের রাজনীতিতে এখন ঘুরে ফিরে একটা প্রশ্ন অনেকের মধ্যেই যাচ্ছে, অনেকেই তুলছেন, আওয়ামী লীগ কি ফিরবে? প্রশ্নটার সহজ সরল কোনো উত্তর নেই। তার আগে যে প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরতে চাইছে? লক্ষণ বলছে তারা আসলে অনিশ্চিত এই কারণে, এবং এই অনিশ্চয়তার মধ্যে তারা এই কারণে পড়েছে যে দীর্ঘ 15 বছরের
যে লুটপাট তাদের নেতৃত্ব করেছে এবং যে অর্থ তারা বাইরে পাচার করে দিয়েছে, সেই অর্থ দিয়ে তারা মোটামুটি শান্তিতে স্বস্তিতে পরের জীবনটা পার করে দিতে পারবে বলে তারা ভাবছে। কেউ কেউ জেলে আছেন বটে, তাদের তেমন কিছু করবার নেই। আইন অ্যালাউ করলে, বিচার বিভাগ অ্যালাউ করলে তারা হয়তো কখনো না কখনো মুক্তি পাবেন। কখনো 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 সরকারের দয়ার উপর হয়তো তাদেরকে নির্ভর করতে হতে পারে, কেননা এই সরকারের, বর্তমান সরকারের দায় একটু কম। কারণ যেগুলো মামলা হয়েছে সেগুলো তাদের সময় হয়নি, তারা মাত্র 1 মাস দায়িত্ব পালন করছেন। মামলাগুলো হয়েছে আগের সরকারের আমলে। আইন কানুন যা পরিবর্তন হয়েছে বিচার করবার জন্য, সেটাও আগের সরকারের আমলে। সব মিলে মূল দায়টা আগের সরকারের, যারা এখন ক্ষমতায় নেই। আওয়ামী লীগের কথা এই কথা বলছিলাম যে অভ্যুত্থানের পর বা পতনের পর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া আমরা কোথাও দেখিনি, একটা স্টেটমেন্ট দেখিনি। আওয়ামী লীগের নেতাকে কার কি দায়িত্ব সেটা আমরা দেখিনি। ওই যে বলছিলাম যে সারা দেশে অসহায় নেতাকর্মীরা আছেন অনেকেই, কিন্তু তারা জানেন না আসলে কার কথা তারা শুনবেন। আমরা মাঝে মধ্যে শুনতে পাই তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যোগাযোগ হয়, কিন্তু সেটা কতদিন এই লক্ষ কোটি নেতাকর্মী বা সমর্থককে আশ্বস্ত করে রাখতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আওয়ামী লীগের ইতিহাসে এরকম ঘটনা এর আগে যে ঘটেনি তা নয়, এর আগেও ভুল ঘটে গেছে। একসময় আমরা শুনেছি যে আমেনা বেগম, তিনি আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আমরা আরেক সংকটকালে দেখেছি যে জোহরা তাজউদ্দিনের মতো ঠিক মাঝারি মানের নেত্রী, তখনকার সময় মধ্য গোত্রের নেত্রী, তিনি এসে হাল ধরেছেন। আমরা আরো কিছু নেতার কথা শুনেছি যে যারা সংকটকালে সামনে এসেছেন, হাল ধরেছেন। সেই সময়গুলো খুব সুখকর ছিল না, স্বস্তিকর ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছেন, কারণ তখন রাজনীতিটা ছিল। আর গত 15 বছরে আওয়ামী লীগ রাজনীতিটা নষ্ট করে দিয়েছে, সংগঠনটাকে শেষ করে দিয়েছে। আর প্রকৃত ত্যাগী রাজনীতিবিদদের জায়গায় ভুইফোর, হাইব্রিড, ব্যবসায়িক মনোবৃত্তির, যাদের মূল কাজ ছিল লুটপাট, অর্থনীতি আর যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা, অন্যের জীবনের বিনিময়, অন্যের অর্থের বিনিময়, অন্যের সম্পদের বিনিময়, সেগুলোকে গ্রাস করে, জীবন গ্রাস করা, সম্পদ গ্রাস করা, কোনোভাবে সময়টা পার করাই ছিল তাদের লক্ষ্য। কারণ আখেরটা তারা গুছিয়ে নিয়েছিলেন। আরেকটা বড় কারণ, এই যে 24-এর 5ই আগস্টের পর আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মীর মধ্য থেকে বাংলাদেশের জনগণ একবারের জন্য কোনো অনুশোচনার কথা শুনেনি। আপনি সেটা যা ঘটেছে তাকে কমিয়ে বলতে পারেন, যা ঘটেছে তার দায় অন্যের উপরে চাপাতে পারেন, কিন্তু একেবারেই পুরো ডিনায়াল, পুরো অস্বীকৃতি, এটা বাংলাদেশ বরদাস্ত করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেকেই ঘনিষ্ঠ ছিলেন, এখনো কারো কারোর সঙ্গে যোগাযোগ হয়ে, তাদেরকে আমরা বহুবার বলতাম, আমি তো বলতামই, অন্যরাও নিশ্চয়ই বলেছেন, যে একবার আওয়ামী লীগ নানা অপকর্ম করে ক্ষমতায় আসতে 21 বছর লেগেছিল, এবার হয়তো 42 বছর লাগবে। তাদের স্বপ্ন ছিল 40-41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, কিন্তু 24-এই তাদের পথযাত্রা বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, তার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের সঙ্গে যে সম্পর্ক, তার যে এক সময়কার অসাম্প্রদায়িক রাজনীতি, সেটা বাংলাদেশের জন্য জরুরি ছিল। শুধু অসাম্প্রদায়িকতার কথা বলি কেন, আওয়ামী লীগ মূলত প্রতিনিধিত্ব করেছে বা যাদেরকে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করার চেষ্টা করেছে, তারা হচ্ছে বাংলাদেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্তদের মধ্যে তাদের একটা প্রভাব ছিল। এবং বাংলাদেশের এই যে দ্বিদলীয় রাজনীতি, সেটা অনেকে পছন্দ করতেন না, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে আসলে মূল রাজনীতির ধারাটা আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে ধরে রেখেছিল। অনেক অপকর্ম তারা করেছে, অনেক ভুল ত্রুটি করেছে, অন্যায় করেছে, কম আর বেশি, এবং সেই অনুযায়ী তারা প্রায়শ্চিত্ত ভোগ করেছে। কিন্তু আওয়ামী লীগ 2024-এর
36 দিনে যা করেছে এবং তার আগের 15 বছর না হয় বাদই দিলাম, এর প্রায়শ্চিত্ত তারা কতকাল করবে আমি জানি না। তবে সেই প্রায়শ্চিত্ত কাটিয়ে বা সেখান থেকে বেরিয়ে আসবার যে চেষ্টা, সেটা তাদের মধ্যে একেবারেই নেই। শেখ হাসিনা এখনো পুরো নিয়ন্ত্রণ দলের উপরে রাখতে চাইছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, শিশু কিশোর তরুণরা, তাদের কাছে তার অ্যাকসেপ্টেন্স একেবারেই মাইনাসে। এবং তিনি এবং তার পরিবারের সদস্যরা রাজনীতিতে আবার কামব্যাক করবেন নিকট ভবিষ্যতে, এমনকি দূর ভবিষ্যৎ, সেটা অনেকেই মনে করেন না। কিন্তু দল হিসেবে হয়তো আওয়ামী লীগের কিছু ভালো মানুষ এসে দলটাকে এবং রাজনীতিকে ফেরত আনার চেষ্টা করতে পারতেন, এবং সেটা যদি করতে পারতেন এবং তারা ভুল ত্রুটি স্বীকার করে, অবশ্য জামাতের মতো গৌথরে থাকলে খুব একটা আকারে ফল হবে না। জামাতের আজকের যে উত্থান, বাংলাদেশের যে মাটি, আলো, বাতাস এবং তার যে জন্মের ইতিহাস, সেই ইতিহাসে জামাতের এই রাজনীতি কতদিন টিকবে, কতদিন তারা এই অবস্থায়, আজকে যে অবস্থায় আছে, এবং তার একটা বড় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জামাতকে মোকাবেলা করে কতটা সময় পার করতে পারবে, কেননা বিএনপি যে মধ্যপন্থা রাজনীতি করছে এবং বিএনপি যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা পলিটিক্স করবার চেষ্টা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা কতটা জামায়াতের যে অতীত, তার যে দুষ্ট বুদ্ধি, তার যে অপকৌশল, সেই কৌশলকে মোকাবেলা করতে পারবে এবং এই সুস্থ রাজনীতির ধারা, সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এবং এখানে অনেক কাঠখড় পোড়াতে হবে। তার মধ্যে আছে দেশের সামগ্রিক অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক বাস্তবতা। এই জায়গাটাতে আওয়ামী লীগ থাকলে হয়তো অনেকখানি সহজ হতো, এবং সেক্ষেত্রে হয়তো জামাতের আজকে যে উত্থান, সেই উত্থানটা হতো না। গণতান্ত্রিক রাজনীতিতে জামাতের উত্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যে কোনো দল, যে কোনো রাজনীতি থাকতেই পারে। ধর্মভিত্তিক রাজনীতি তো আমাদের আপত্তি নেই, কিন্তু আপত্তিটা হচ্ছে যে বাংলাদেশকে অস্বীকার করা। আপত্তিটা হচ্ছে আমরা যখন দেখি জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজবার সময় তারা সম্মান জানায় না, দাঁড়ায় না। আপত্তিটা দেখি তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, ধর্মকে পুঁজি করে রাজনীতি করবার চেষ্টা করছে, বেহেস্তের টিকিটের ব্যবসা করছে। তখন আমাদের আপত্তি। তারা মুখে ধর্মের কথা বলে, কিন্তু আচরণে, কাজে, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তৎপরতা দেখেন, তাদের এবং তাদের মিত্রদের, তা ধর্মের ধারে কাছেও নেই। এত অশ্লীল, এত নোংরা। এই নোংরা ভাষা, অশ্লীল ভাষা যে অন্যান্য দলগুলো চর্চা করে না বা আওয়ামী লীগ করেনি তা নয়, কিন্তু ধর্মের নামে তারা করেনি এবং এত নোংরা ভাবে করেনি। কাজে ভবিষ্যতে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি যদি আওয়ামী লীগের মতো শক্তি বা ওই ধারার রাজনীতি অনুপস্থিত থাকে, এবং সেটার একটা বড় সমর্থন বিএনপি পাচ্ছে, আমরা জানি বিগত নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, যাদেরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করা হতো, তারা মোটামুটি ভাবে একচেটিয়া বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু এককভাবে বিএনপি সেটা করতে পারলে খুবই ভালো, এবং অবশ্যই একটা গণতান্ত্রিক রাজনীতি হিসেবে সবাইকে রাজনীতি করবার অধিকার এবং সুযোগ বিএনপি করে দিবে ক্ষমতায় থেকে। কিন্তু তার নিজের ক্ষমতার ভিতটাকে শক্ত রাখতে হবে এবং তার সঙ্গে জনগণের সম্পর্কটাকে আরো সক্রিয় করতে হবে। যারা তাদেরকে ভোট দিয়েছে বা অতীতে দিত না বলে সাধারণভাবে ধারণা, তাদেরকে, বিশেষ করে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সুযোগ পায়, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, ধর্ম, বর্ণ, গোত্রের বিবেচনায় তারা অনেক কিছু থেকে বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য অধিক পারলে তিন ডবল সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত আমি মনে করি। এবং সেটা করতে পারলে এই জনসমর্থন বিএনপির প্রতি দীর্ঘমেয়াদে থাকবে। মধ্যমেয়াদে কি হবে সেটা একটু বলা কঠিন, কারণ এই পথটা খুব সহজ হবে না বিএনপির জন্য, এবং বিশেষ করে যেখানে জামায়াতের মতো রাজনৈতিক শক্তি, এবং বিএনপি যদি কোনো কারণে ভুল করে, বিএনপি যদি ডেলিভার করতে না পারে, তাহলে বাংলাদেশ যে শক্তির হাতে চলে যাবে, সেই শক্তি ৭১-এর
পরাজিত শক্তি। সেই শক্তি বাংলাদেশকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার শক্তি, এবং সেই শক্তি সামগ্রিক বিচারে একটা অশুভ শক্তি, যারা মুখে কথা বলে এক, কাজ করে আরেক। কাজে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে শক্তি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যে শক্তি, গণতন্ত্রকে হরণ করবার, গণতন্ত্রকে ধ্বংস করবার অভিযোগ সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি আছে, কিন্তু তার মধ্যে যে শুভ উদ্যোগ সম্পন্ন মানুষ আছে, এবং বিশেষ করে যে রাজনৈতিক ধারা, সেই ধারাগুলোকে শক্তিশালী করে তুলতে হবে। যারা অসাম্প্রদায়িক রাজনীতি করবে, যারা স্বচ্ছতা জবাবদিহিতার পক্ষে থাকবে, লুটপাটের বিরুদ্ধে থাকবে, দুর্নীতির বিরুদ্ধে থাকবে,